স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহেদি। বর্তমান বিশ্বের প্রতিযোগিতামূলক বাজারে মানব সম্পদ ব্যবস্থাপনার কার্যক্রমের ব্যাপ্তি বা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে। মানব সম্পদ ব্যবস্থাপনা এসেছে নতুন চিন্তাধারা, আর এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় এইচআর ইনোভেশন ম্যানেজমেন্ট। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ব্র্যাক আরং আয়েশ আবেদ ফাউন্ডেশনের হেড অফ এইচআর অ্যান্ড ট্রেনিং নিসবাত আনোয়ার এবং কনফিডেন্স গ্রুপের হেড অফ এইচআর মেহরাজ হামিদ। জনাব হামিদ, জনাব মিস নিসবাত, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আমরা আলোচনা চাচ্ছি আজকে যে এইচআর যে ইনোভেশন। একটা সময় এইচআর বলতে যেটা বোঝানো হতো যে কর্মচারীদের আসা যাওয়া হিসাব রাখা, তাদের বেতনটা ঠিকমতো হচ্ছে কিনা, এই ছিল। কিন্তু এই ধারণা থেকে এখন এইচআর অনেক দূরে, অনেকটা এগিয়ে গেছে। এখন একটা কোম্পানি বা একটা ব্যবসা তার ব্যবসাতে মূল যে অবদান, ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্টের জন্য ক্ষেত্রে যেটা দরকার, সেখানেও এইচআর ভূমিকা পালন করছে। এক্ষেত্রে ইনোভেশন বড় ভূমিকা কাজ করছে। আপনি কি বলবেন যে আধুনিক এইচআর আসলে কি হয় চিন্তা করছে এই বিষয়ে শুরু করার? সাকসেশন প্ল্যান। সাকসেশন প্ল্যান আমি একটা টপিক দিয়ে শুরু করতে চাই। শিওর। নিশ্চয়ই আপনি একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলেছেন। ভ্যালু অ্যাডের জন্য হিউম্যান রিসোর্স যে একটা স্ট্র্যাটেজি এখন সব জায়গাতে বিশ্বাস করে, এটা খুব ইফেক্টিভলি ভ্যালু অ্যাড করে থাকে, সেটা হচ্ছে সাকসেশন প্ল্যান। বিকজ প্রত্যেকটা এমপ্লয়াররা এখন চিন্তা করে আমার প্রফিটেবিলিটি, আমার গ্রোথ, আমি আমার এক্সিস্টিং যে ওয়ার্কফোর্সটা আছে তাকে দিয়ে কিভাবে বৃদ্ধি করব। রাইট। এবং এই বৃদ্ধি করার জন্য আমাদের কিন্তু এই লোকজনের একটা সিকিউরিটিটাকেও এনশিওর করতে হয়। কারণ আমরা হিউম্যান বিং, আমাদের জীবনে অনেক কিছুই হতে পারে। একটা ভালো অফার পেয়ে আমরা চলে যেতে পারি, আমাদের মৃত্যু হতে পারে, আমাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হতে পারে চাকরিটা ছেড়ে দেওয়ার জন্য। তো আমি যতক্ষণ ওই অর্গানাইজেশনে থাকি তখন কিন্তু একটা কি রোলকে আমি কিন্তু পজেস করি। রাইট। এবং আমি চলে গেলে আমার ওই জায়গা একটা কিন্তু কস্ট বা একটা ক্ষতি কিন্তু হবেই। তো সেইটাকে সিকিউর করতে গেলে আমার ব্যাকআপ যেটা, সেটা কিন্তু অর্গানাইজেশনকে তৈরি করতে হবে। এবং এটা এইচআরই ডেফিনেটলি এইচআরই কিন্তু এই জিনিসটা ড্রাইভ দিতে পারে। সো আমি এইভাবে চিন্তা করি। এইভাবে চিন্তা করছে। ধন্যবাদ জনাব হামিদ। আমি আপনাকে ফিরে আসবো। মিস নিসবাত আনোয়ার, আপনার কাছে প্রশ্ন। আমরা ব্যবসা করার ক্ষেত্রে দেখি যে ব্যবসার বহুলাংশে নির্ভর করে এইচআরের উপরে, এবং বারবার বলা হয় এইচআর তার যে বিভিন্ন একটা ফাংশন থাকে একটা প্রতিষ্ঠানে, সে প্রত্যেকটা ফাংশনকে তারা একসাথে একটি 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 আদর্শের দিকে নিতে পারে, কোম্পানির যে ভিশন দিকে তা নিতে পারে। এক্ষেত্রে ট্রেনিং একটা বড় ভূমিকা পালন করে। এখন এই ট্রেনিংটা কি কতটা বেশি ইম্পর্টেন্ট, যেটা ইনফর্মাল ট্রেনিং নাকি একেবারে ফর্মাল ট্রেনিং, কোনটা বেশি গুরুত্ব দিচ্ছে আধুনিক এইচআর আসলে? আচ্ছা, ধন্যবাদ। আধুনিক এইচআর এবং ট্রেনিংয়ে যেটা হচ্ছে যে ইটস নট অনলি ক্লাসরুম বেসড ট্রেনিং। অ্যাবসলিউটলি। সো ইট ক্যান বি অন দ্য জব ট্রেনিং, ইট ক্যান বি ক্রস ফাংশনাল ট্রেনিং, এবং এখন ট্রেনিংয়ের কিন্তু এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। সো এখন ওই তত্ত্ব কথা শুধু না, এটাকে আমরা অ্যাক্টিভিটিস, বিভিন্ন ধরনের সিমুলেশনের মাধ্যমে আমরা ট্রেনিংগুলো প্ল্যান করে থাকি। এবং আমার একটা হলো আমার স্টাফের ডেভেলপমেন্টের জন্য কী ধরনের স্কিল দরকার এবং আমার অর্গানাইজেশনের প্রায়োরিটি কী, এই দুটো মিক্সচার করে আমরা ট্রেনিং প্ল্যানগুলো করে থাকি। সো অবভিয়াসলি অন দ্য জব এবং অফ দ্য জব দুটোরই প্রয়োজনীয়তা রয়েছে। আমরা যেটা হচ্ছে ইনোভেশনের কথা বলা হচ্ছে যে অ্যাক্রস দ্য ফাংশন, একটা অর্গানাইজেশনের বিভিন্ন যে ফাংশন থাকে, প্রত্যেক ডিপার্টমেন্টের ফাংশনের যে নিজস্ব ইনোভেশন থাকে প্রত্যেক রোল অনুযায়ী, সেই ইনোভেশনকে এইচআর কীভাবে স্টিমুলেট করে আসলে? আচ্ছা, ইটস অ্যাবাউট কালচার। একটা অর্গানাইজেশনে মানে এক একটা অর্গানাইজেশনে আমরা শুনে থাকি যে কালচারটা এরকম। হ্যাঁ, সো এই যে ভ্যালুজ, হ্যাঁ, এই ভ্যালুগুলো শুধু ওই ছাপিয়ে দেয়ালে টাঙানোর মতো না। এইচআর প্লেজ আ বিগ রোল হিয়ার। যে আমি যেহেতু আরঙে আছি, ব্র্যাকের সাথে আছি, উই হ্যাভ সার্টেন ভ্যালুজ। আমরা যে 4টা ভ্যালু আছে তার মধ্যে আমাদের একটা ভ্যালু কিন্তু ইনোভেশন। সো এই ইনোভেশনটা আমি একটা আর্টিকেলে পড়ছিলাম যে একদিন একজন সিও খুব বড় একটা কনফারেন্সে বললো যে ইনোভেশনটাকে আমরা খুব বেশি প্রাধান্য দিচ্ছি, আমাদের কালচার এরকম ইনোভেশন হবে। পরের দিন প্রত্যেকটা দরজায় দরজায় ইনোভেশন শব্দটা টাঙিয়ে দেওয়া হলো, কিন্তু তারপর আর কিছু করা হলো না। ইনোভেশন বলা হলো, কিন্তু আমাদের স্টাফদের ওই এম্পাওয়ারমেন্টটা দেওয়া হলো না যে ইউ টেক দ্য অপরচুনিটি, টেক দ্য রিস্ক টু ইনোভেট and learn from that experience. In our organization we have that platform. ইনোভেশনটাকে আসলে কিভাবে ড্রাইভ করা উচিত হামিদ? আমি একটু একটা পয়েন্ট, নিসবাতের একটা পয়েন্ট আমি ফিরে যাব যদি। সে যেটা বলছে রাইটলি সেইড, যে হ্যাঁ, একটা ট্রেনিং দিয়ে আপনি কিন্তু একটা টোটাল ওভারঅল পারফরমেন্সটাকে আপলিফট করতে পারবেন।
কিন্তু আনফর্চুনেটলি আমাদের আজকাল আমরা যে এমপ্লয়ার বা আমাদের বোর্ড অফ ডিরেক্টর বা মোটামুটি কোম্পানির যারা মালিকরা, আচ্ছা সেইটাতে অনেক ক্ষেত্রে ওনারা কিন্তু মানে চায় না যে এখনো মনে করতেছে যে না এই ইনভেস্টমেন্টটা আমি কি আসলে আমার প্রফিটেবিলিটি বা আমার গ্রোথ Right. লং রানে হবে কিনা না, সেটা সন্দেহটা কিন্তু এখনো তাদের মনে আছে। এবং তাদেরকে আমি দোষ দিই না, কারণ তাদেরটা যুক্তিসঙ্গত। কিভাবে দোষ দিই না, দেখেন আমরা এইচআরের মানুষ বোর্ড অফ ডিরেক্টরের কাছে যাব বাজেট নিয়ে, লিডারশিপ ট্রেনিং, ফাংশনাল ট্রেনিংয়ের এই ইমপ্রুভমেন্ট আনতে হবে। আচ্ছা ওনারা কেন তখন মানতে অনেক ক্ষেত্রে দ্বিধাবোধ করেন, বিকজ উনি তো জানেন ওনার টোটাল ওয়ার্কফোর্স কতটা কেপেবল। এখন আমরা এইচআর এখন এই ইনোভেশনটাকে কিভাবে করতেছি, আমরা এখন করতেছি কি এক্সিস্টিং কম্পিটেন্সিটার গ্যাপটা বের করার চেষ্টা করতেছি। প্রত্যেককে আমরা কম্পিটেন্সি গ্যাপ বের করি, বের করার পরে দেখি যে কাকে আসলেও ট্রেনিং দেওয়া যাবে, কাকে দেওয়া যাবে না। আচ্ছা কিছু ব্যাপার আছে, যেমন কিছু মানুষ কি আছে যে নন ট্রেনেবল, এরকম কি আছে? ডেফিনেটলি, এবং সেই সব এইচআর বিশ্বাস করে? ডেফিনেটলি এখানে এইচআর কিন্তু আইডেন্টিফাই করে অনেক ক্ষেত্রে, আচ্ছা এবং করার পরে কিন্তু রিফাইন যে ট্যালেন্টগুলো থাকে সেগুলোর ডেভেলপমেন্ট প্রপোজালটা বোর্ডকে দেয়। আচ্ছা বাট এখন কথা হচ্ছে যে বোর্ডকে কিন্তু আমার কনভিন্স জানতে করতে হবে। হচ্ছে যে ভালো স্কুলে ছেলে মেয়ে ভর্তি হলে ভালো রেজাল্ট করবে, তাহলে স্কুলের দায়িত্বটা কি? খারাপ ছেলেকে ভালো করতে হবে, এইচআরকে এখানে কোনো ভূমিকা রাখতে পারবে না? ওয়েল, শিক্ষকরাও তো এইচআর, অ্যাবসলিউটলি সবাইকে এইভাবেই চিন্তা করতে আমি সেভাবেই চিন্তা করছি যে ভালো স্কুল কেন ভালো ছেলে মেয়েকে বেছে নেবে, তারা কেন খারাপ ছেলেকে ভালো করবে না, এইচআর কেন সেই দায়িত্ব নেবে না? ওয়েল, এখন এই যে মেথোডোলজি যেটা আমি আপনাকে শেয়ার করলাম, সেটা যদি আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকারা যদি ফলো করে, তাহলে আমি মনে করি খুব অ্যাভারেজ অথবা একটা বিলো অ্যাভারেজ স্টুডেন্ট কিন্তু এক্সিলেন্ট পারফর্ম করতে পারে। সেই রকম পর্যাপ্ত কাউন্সিলিং দেওয়ার মানসিকতা এবং আমার ইচ্ছা, এই দুইটা জিনিসের সংমিশ্রণ থাকতে হবে। আচ্ছা মানসিকতা একটা জিনিস যে আমাকে করতে হবে বিকজ আমার ঊর্ধ্বতন কর্মকর্তা আমাকে বলতেছেন, কিন্তু আমার ইচ্ছাটা কি আছে আসলেও সেই জিনিসটা। তো আমি মনে করি আজকে এইচআর ইনোভেশনের মধ্যে যে এইচআররা কাজ করছেন বাংলাদেশের প্রেক্ষাপটে, ওনারা অনেক নলেজেবল, রাইট এবং আমার সাথে আমার একজন সতীর্থ আছেন, উনি অনেক নলেজেবল, ওনাকে আমি পার্সোনালি চিনি, একসাথে আমরা কাজও করেছি। সো আমি মনে করি যে এই কম্পিটেন্সির গ্যাপটা আইডেন্টিফাই করতে হবে, যাকে দিয়ে আমার লাভ হবে তাকে দেওয়া উচিত ট্রেনিং। এবং এইখানে আমার মনে হয় বোর্ড অফ ডিরেক্টরস বা আমাদের মালিক পক্ষরা কোনোদিন এটাকে নেগেটিভলি নেবে না, এটা আমি মনে করি। ধন্যবাদ। আমি আপনার ফিরে আসবো আরেকটা পয়েন্টে। আমি জি আপনি একটু অ্যাড করতে চাচ্ছি। 70-20-10 একটা রেশিও আছে, যে 70% বলা হয় যে অ্যাভারেজ, আচ্ছা। এটা একটা বিগ ফোর্স কিন্তু, হ্যাঁ, এবং 20% 10% হলো উইক স্টাফ থাকে এবং 20% হলো হাই ফ্লায়ার থাকে। তো 10% আপনার যে কোয়েশ্চেনটা ছিল, উইক স্টাফ যারা আমাদের মানে বিলো অ্যাভারেজ থাকছে, তাদেরকে একটা সার্টেন টাইম পর্যন্ত কিন্তু এইচআর বা ট্রেনিং ডিপার্টমেন্ট উইল ট্রাই আচ্ছা to develop. Right. But after certain time, because it's a business organization, Absolutely. we have to make a profit. So we have to think in the business way, in a strategic way. So we will give some time to develop those person, but after certain period, we have to take a harsh decision. That's part of HR. হাই পটেনশিয়াল যারা চ্যালেঞ্জ থাকে তাদের ক্ষেত্রে যেটা বলা হয়ে থাকে, তাদের মধ্যে একটা জিনিস ইনভেন্ট করার চেষ্টা করা হচ্ছে লিডারশিপ, নেতৃত্ব। সো এই জিনিসটা নেতৃত্ব কি এগেইন প্রশিক্ষণ দিয়ে তৈরি করা সম্ভব? আমি আগেও বলেছিলাম আপনার একটা শোতে যে এটা কিন্তু আসলে প্রশিক্ষণ দিয়ে কিন্তু করা সম্ভব। আচ্ছা কিন্তু যাকে দিবেন তার কিন্তু কিছু ইনহেরিট মানে কিছু থাকতে হবে ভেতরে। ওই যে একটা কথা আছে না যে আপনার প্ল্যাটফর্ম নাই, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আপনি ওইখানে কোনো কিছু স্ট্রাকচার করতে চান, হবে না। তো সেই বেসিক স্ট্রাকচার, বেসিক প্ল্যাটফর্মটা যদি না থাকে কারো ভেতরে, তাকে তার উপরে স্ট্রাকচার কিন্তু নড়বড়ে হয়ে যায়। সো হাই পটেনশিয়াল কিন্তু ওই জিনিসটাই যে আমরা দেখি তার ভেতরে সেই প্ল্যাটফর্মটা আছে, এবং ওইটার উপরে গ্র্যাজুয়ালি কোনো কনস্ট্রাকশন করলে জিনিসটা শক্ত হয়ে মজবুত হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। তো এইভাবে যদি আমরা একটু বাস্তবের সাথে যদি মিলিয়ে দেখিয়ে দেখেন, আমার মনে হয় যে কোনো কিছুই সম্ভব না, এবং এটা খুব ভালো মতনই করা যায়। কোম্পানি যখন তার একজন ব্যক্তিকে, কর্মীকে রিটেন করতে চায়, সেক্ষেত্রে সবচেয়ে বড় কোন ফ্যাক্টর বেশি কাজ করে থাকে, কোন ফ্যাক্টর বেশি অবদান রেখে থাকে? রিটেন করতে চাইলে মানে মানে কোম্পানির পয়েন্ট অফ ভিউ থেকে, কোম্পানি পয়েন্ট, ওকে। তো অবভিয়াসলি ফার্স্ট অফ অল যে আমার যাকে আমি রিটেন করতে চাচ্ছি তার থেকে আমার আউটপুট কি পাচ্ছি। আচ্ছা
লাস্ট কয়েক বছরে যদি অবভিয়াসলি নতুন স্টাফ হোক আর পুরনো স্টাফ হোক, সে কিন্তু নতুন স্টাফ হলেও তার ভ্যালু দিয়ে 1 বছরের মধ্যে 6 মাসের মধ্যেও হি উইল প্রুভ যে হি ইজ আ ভ্যালুয়েবল অ্যাসেট ফর দ্য অর্গানাইজেশন। তো তখন বেসিক্যালি হলো আউটপুট এবং সাথে থাকে যেটা অ্যাটিটিউড। এখনকার দিনে অনেককে শিখিয়ে নেওয়া যায় না বিকজ অফ নেগেটিভ অ্যাটিটিউড, কাজে এই অ্যাটিটিউডটা আমরা আসলে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকি। ধন্যবাদ মিস নিসবাত আনোয়ার। আমাদের সময় হয়েছে একটা বিরতিতে যাবার, সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খতনগঞ্জ থেকে মতি ছেলে। আজ আমরা আলোচনা করছি এইচআর ইনোভেশন ম্যানেজমেন্ট নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন ব্র্যাক আরং আয়েশা আবেদ ফাউন্ডেশনের হেড অফ এইচআর অ্যান্ড ট্রেনিং নিসবাত আনোয়ার এবং কনফিডেন্স গ্রুপের হেড অফ এইচআর মেহরাজ হামিদ। জনাব হামিদ এবং মিস নিসবাত, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব হামিদ, আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম এইচআর ইনোভেশন নিয়ে। আমি আপনাকে এখন জানতে চাই যে একটা ব্যবসায় এইচআর ইনোভেশন, যেটা আমরা শুধু ইনোভেশন কথা বলি, এই যে ইনোভেশন বলতে কি বুঝি? আমরা প্রতিদিন তো একটা আবিষ্কারটা বুঝি না আমরা। তাহলে একটা ব্যবসার ক্ষেত্রে এই ইনোভেশনটাকে কীভাবে আপনি ব্যাখ্যা করবেন এবং কর্মীরা কীভাবে উৎসাহিত হবে? আচ্ছা, খুব সুন্দর একটা প্রশ্ন করেছি। আমাদের এখন এই ইনোভেশনের আন্ডারে আমরা যেভাবে আগে যেটা বলতাম রিক্রুটমেন্ট, এটাকে আমরা এখন ট্যালেন্ট এন্ড সোর্সিং বলি। আচ্ছা, রিক্রুটমেন্টকে এখন ট্যালেন্ট এন্ড সোর্সিং আমি ধরে নিই একজন কর্মীর পারফরমেন্স, ইয়ারলি পারফরমেন্স অবজেক্টিভে থাকে যে ইনোভেশন যদি তার একটা কেপিআই হিসেবে থাকে, হ্যাঁ, তখন তার সে প্রতি বছর চিন্তা করবে আমি কি বছর ইনোভেট করলাম। এই ক্ষেত্রে আসলে আমি যাচ্ছি ইনোভেশনের ব্যবসা দেখি সেই ব্যাখ্যা। আচ্ছা, ওই পয়েন্টে গেলে আমি মনে করি যে দেখেন, প্রত্যেকটা রোলের একটা স্কোপ থাকে, একটা সুযোগ থাকে যে সে কিভাবে তার পার্সোনাল কন্ট্রিবিউশনের মাধ্যমে অর্গানাইজেশনের ভেতরে কিছু ইনোভেটিভনেস, নতুনত্ব এনে দিতে পারে, প্রভাবিত লাভজনক করবে। এখন কথা হচ্ছে যে আমি একটা রোল নিই, সে আপনার একটা রোল হচ্ছে ফাইন্যান্স অ্যানালিস্ট আন্ডার দি ফাইন্যান্স অর্গানোগ্রাম। সো ফাইন্যান্স অ্যানালিস্টের জবটা হচ্ছে টু আইডেন্টিফাই দি মার্কেট সেগমেন্ট ওয়ের আই ক্যান গেট দি I give the investment, I make the investment, and ROI out of this investment will be profitable to my organization. এর মানে হচ্ছে যেখানে আমি এমন একটা খাত বের করব যেখানে আমি ইনভেস্ট করলে আমার রিটার্নটা ভালো আসবে, এটা একটা ফাইন্যান্স অ্যানালিস্টের কোর জব। আচ্ছা, কথা হচ্ছে গিয়া সেটা তার ইনোভেশনের মধ্যে পড়ছে না, কোর জব। রাইট। তো এইটার পাশাপাশি আমরা চাচ্ছি ইনোভেশন প্যারামিটারের মধ্যে সে বলবে যে হয়তোবা সে এমন কিছু সে নিজের থেকে একটা নতুনত্ব আনার চেষ্টা করবে তার এই রোলটায়, যাতে তার আশেপাশের তার টিম এবং মানে সমগ্র ফাইন্যান্সে যাতে এইটা একটা ভ্যালু অ্যাড করে ডিফারেন্টলি। এটা কোর জব না। যেমন এমন হতে পারে ফাইন্যান্স অ্যানালিস্ট তার 6টা কাজ যদি থেকে থাকে, প্রতিদিন যদি 6টা কাজ করে, 7 নম্বর কাজ সে এমনভাবে হয়তো একটা 6টা কাজই গুছিয়ে করতেছে এবং গুছিয়ে করার জন্য একটা মেকানিজম সে তৈরি করবে, সেটাই একটা ইনোভেশন। সো প্রত্যেকটা রোলে আমরা চাই যে ইন্ডিভিজুয়াল চিন্তা করুক এবং তার কেপিআইতে লেখুক যে কি সে তার রোলটাকে আরো ভালোভাবে প্রেজেন্ট করতে গেলে ইনোভেটিভলি সে কি কি অবজেক্টিভ আরো আনতে পারে। ধন্যবাদ। যদি ব্যবসায় ইনোভেশন আনতে চায়, সেক্ষেত্রে কি ক্রস ফাংশনাল কোনো অ্যাক্টিভিটিস প্রজেক্টে লাভ হতে পারে কিনা? সেক্ষেত্রে এইচআর অবভিয়াসলি লাভ হতে পারে। আমি যদি এখন এইচআর এর দিক থেকে বলি, যদিও আমি এইচআর এ কাজ করছি, বাট আই নো দ্য আদার অপারেশনাল অ্যাক্টিভিটিস অফ আদার ডিপার্টমেন্টস, রাইট? সো বিকজ আই এম ওয়ার্কিং ইন এইচআর, আমি অন্য ডিপার্টমেন্টের আমার মাথায় আসলেও আমি বলবো না, সেটা হতে পারে, শুডন্ট বি। এবং ইট হ্যাজ টু বি লিঙ্কড as Mehraj bhai said with your performance objective, এবং এটা রেকগনিশন থাকতে হবে। আমি যদি মানে অর্গানাইজেশন যদি এটা রেকগনাইজ না করে একজন স্টাফ একটা ইনোভেটিভ আইডিয়া নিয়ে এসছে, তাহলে কিন্তু সে আর ইনোভেটিভ হবে না পরবর্তীতে। কাজে ইট হ্যাজ টু বি লিঙ্কড উইথ ইওর পারফরম্যান্স ম্যানেজমেন্ট সিস্টেম। আমাদের একজন দর্শক রাসেল রহমান, উনি জানতে চাচ্ছেন কিভাবে ট্রেনিং পাওয়া যেতে পারে এবং আমি কি করে একজন ভালো এইচআর প্রফেশনাল হতে পারি, যেন ভাবে। আচ্ছা, ধন্যবাদ। রাসেল রহমানের প্রশ্নটা। হ্যাঁ, ঠিক আছে। উনি ট্রেনিং চান। এখন কথা হচ্ছে যে আগে ওনার অবস্থানটা নির্ণয় করতে হবে। উনি এখন কি চাকরিতে আছেন নাকি উনি ছাত্র? আমরা ধরে নিচ্ছি চাকরির অবস্থা করছেন না, ধরে নিচ্ছি কিছু করছেন না, তাহলে আমরা ছাত্র হিসেবেই ধরে নিব।
সো এইখানে অনেক রকমের ট্রেনিং ইনস্টিটিউট আমাদের দেশে বিদ্যমান, যেমন নাম নিতে যাচ্ছি না, বাট আপনি ওয়েবসাইটে কিন্তু সার্চ করলে অনেক অনেক পাওয়া যাবে। তো তাকে বুঝতে হবে যে আমি যখন একটা অর্গানাইজেশনে এন্ট্রি লেভেল, মানে একদম শুরুতে যদি চাকরি, আমি তো শুরুতেই চাকরি খুঁজবো যেহেতু আমি ছাত্র, তো সেই সব জায়গায় ওনারা কি দেখতে চায় আমার ভেতরে, এবং আমাকে খোঁজ করতে হবে যে কোন কোন ট্রেনিং ইনস্টিটিউট কি কি আমার এইরকম জিনিসের উপরে ট্রেনিং দিচ্ছে। বিকজ আমি আগেও বলেছিলাম যে লিডারশিপ কম্পিটেন্সি কিন্তু আপহোল্ড করতে হবে। Absolutely. সো সেইটাই নর্মালি কিন্তু সবাই চায়, সব অর্গানাইজেশন চায়। সো ইনস্টিটিউটে কিন্তু ডিফারেন্ট ফাংশনাল ট্রেনিংও দেয়, লিডারশিপও ট্রেনিং দেয়। সো আমি লিডারশিপ ট্রেনিংগুলায় খোঁজ নিব, দেখব আমার যদি কমিউনিকেশনে, আমি যদি নিজে খুব সৎ মানুষ হই ভাই, আমি জিজ্ঞেস করবো আমার কমিউনিকেশনের প্রবলেম, তাহলে স্বাভাবিকভাবে ওই ইনস্টিটিউটে আমি দেখবো কমিউনিকেশন ট্রেনিং Exactly, সেখানে যাবো, গিয়ে আমি দিব। আমার সাহসের অভাব হতে পারে, এটা ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে হতে পারে, সো ওইটাকে বুস্ট আপ করতে গেলে আমার এই ট্রেনিংটা অ্যাসিস্ট করবে। সো এইভাবে করতে পারে সে। নিসবত, আপনার কি মনে হয় একজন ব্যক্তি যদি তার প্রফেশনাল উন্নতি করতে চায় এইচআর পার্সপেক্টিভে, তাকে একজন ভালো মানুষকেও হতে হবে, সেক্ষেত্রে কি ভালো মানুষ হওয়ার ক্ষেত্রে এইচআর কোনো ভূমিকা রাখতে পারে কিনা? শুধু ব্যবসায়িক দিক না। হ্যাঁ, ইটস ইনবিল্ট অনেক কিছু। একটা হলো যে আমি যেটা প্রথমে আপনার আগের কোশ্চেনের ধরে বলছি, অ্যান্সারটা দিয়ে, যে আমরা একটা বলছিলাম আউটকাম, একটা স্টাফ কি আউটকাম দিচ্ছে, প্লাস ওটার সাথে অ্যাটিটিউড ইজ লিঙ্কড উইথ দ্য ভ্যালুজ। হ্যাঁ, সো এইটা কিন্তু আমরা ছোটবেলা থেকেই আমাদের বাবা মা আমাদের শিখাচ্ছে, এটা ভালো এটা খারাপ। সেম গোজ উইথ অর্গানাইজেশন অর কোম্পানিজ, দে হ্যাভ সাম স্ট্রাকচার্স, দে হ্যাভ সাম ভ্যালুজ। হ্যাঁ, সো ওই অনুযায়ী আমার একজন ভালো মানুষ হওয়ার জন্য আমি কিছু কিছু বলতে পারি, কিন্তু ওটার কিন্তু ভিতর থেকেই আসবে। একজন স্টাফ খুব ভালো পারফর্মার হতে পারে ইন টার্মস অফ টাস্ক, কিন্তু তার ভিতর ভ্যালুজ, তার ব্যবহার খারাপ, সে স্টাফদের সাথে ঠিকমতো সাবঅর্ডিনেট ঠিকমতো কথা বলে না, খুব মানে রাফ বিহেভ করে, তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে সে আর উপরে লিডারশিপ রোলে সে যেতে পারবে না। হ্যাঁ, সো ইট উইল এফেক্ট। ধন্যবাদ মিস নিসবাত আনোয়ার, ধন্যবাদ জনাব মেহরাজ হামিদ। আপনাদের সাথে আলোচনা করার আমাদের আরও ইচ্ছা ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে। তবে আপনার সাথে নিশ্চয়ই আমরা আবারও কথা বলবো। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।